हेलो स्टूडेंट्स, वेलकम टू ए टू जेड परीक्षा। तो आज के किन्तु আমরা WBPSI মেইনস এর হিস্ট্রির একটা ক্লাস করব, ঠিক আছে? তো প্রথমে কি করব, মাইন্ড ম্যাপ করে জিনিসটাকে আমরা ভালো করে মনে রাখবো। যদি তোমরা আজকের ক্লাসটা মন দিয়ে করো তোমাদেরকে কিন্তু মানে আর বই খুলে পড়তে হবে না, ঠিক আছে? এরকম ভাবেই আমরা তৈরি করে দেব। ঠিক এরকম ভাবেই কিন্তু আমাদের অনলাইন ক্লাসও হয়, ঠিক আছে? তো ভিডিওটা পুরো দেখো। আমি অনন্যা আজকে তোমাদের সঙ্গে রয়েছি। ভিডিও ভালো লাগলে লাইক করে দিও, যারা নতুন দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, বেল বাটনটা প্রেস করে রেখো। যখনই কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশন কিন্তু সবার আগে পৌঁছে যাবে। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা হলো শিখদের উত্থান, ঠিক আছে? একদম মডার্ন হিস্ট্রি যেটা রয়েছে আর কি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট মডার্ন হিস্ট্রি, ঠিক যেই পার্টটা থেকে স্টার্ট হচ্ছে সেই পার্টটা থেকে আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। তো আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব শিখদের উত্থান। দেখো, প্রথমে আছে শিখ ধর্ম প্রবর্তন কে করেন? গুরু নানক করেন। হ্যাঁ, তোমাদের এসআই মেইনসে লাস্ট ইয়ার যদি আমরা দেখি যেরকম প্যাটার্নে কোশ্চেন এসেছে 1 মার্কস 2 মার্কস, ঠিক আছে? আর তার আগে এসেছে বড় বড় করে। তো ছোট বড় আমরা সব রকমই দেখবো। আর লাস্টে কি দেখবো? লাস্টে কিন্তু একটা সারপ্রাইজ রয়েছে। আমরা স্যাম্পল নোটটা কিন্তু দেখবো, আমাদের অনলাইন ক্লাসে কিরকম নোট দিয়ে ক্লাস হয়, কিরকম নোটকে ডেসক্রাইব করা হয়, সমস্তটা কিন্তু দেখবো, ঠিক আছে? চলো। আচ্ছা, তো শিখ ধর্মের প্রবর্তন কে করেন? গুরু নানক করেন। এটা কিন্তু 1 মার্কের মতো প্রশ্ন দিতে পারে যে শিখ ধর্মের প্রবর্তিত কে করেন, শিখ ধর্মকে প্রবর্তন কে করেন? অ্যান্সার কি হবে? গুরু নানক। হ্যাঁ, এটাও কিন্তু অনলাইন ক্লাসেরই ক্লাস, এটাই তোমাদের করাচ্ছি। আচ্ছা, তিনি ছিলেন প্রথম গুরু। দ্বিতীয় গুরুর নাম কি? গুরু অঙ্গদ। হ্যাঁ, প্রত্যেকটা গুরুর নাম কিন্তু পরপর পরপর মনে রাখতে হবে, কোনো আগে পড়ে না। তো গুরু অঙ্গদের সঙ্গে দেখো কি জিনিস রিলেট রয়েছে। তিনি কি করেছিলেন? গুরুমুখী বর্ণমালা। প্রশ্ন আসতে পারে গুরুমুখী বর্ণমালা কে করেন, ঠিক আছে? তাহলে গুরু অঙ্গদ কি করেছিলেন? গুরুমুখী বর্ণমালা। গুরু অঙ্গদের পরে 3 নম্বর গুরুর নাম কি? গুরু অমরদাস। গুরু অমরদাসের পরে হচ্ছে গুরু রামদাস, ঠিক আছে? অমরদাস রামদাস পরপর 3 4, তাহলে কি হলো? গুরু নানক, গুরু অঙ্গদ, অমরদাস, রামদাস। রামদাসের পরে হন রামদাসের পুত্র অর্জুন। তো তার আগে আমরা রামদাস সম্বন্ধে একটু দেখে নিই। দেখো, রামদাসের সঙ্গে এখানে যোগ চিহ্ন দেওয়া আছে, ঠিক আছে? যোগ চিহ্ন দেওয়ার কারণটা কি দেখো। তো কি হয়, রামদাসের সঙ্গে মোগল সম্রাট আকবর, ঠিক আছে? রামদাসের সঙ্গে কার যোগ রয়েছে? মোগল সম্রাট আকবরের কিন্তু একটা যোগদান হয়, মানে মিত্রতা হয় বলতে পারো। তো আকবর কি করেন? আকবর রামদাসকে দান করেন। কি দান করলেন তিনি? তিনি দান করলেন অমৃতসরের একটা পুষ্করিণী সহ কিছুটা জমি তিনি দান করলেন। এবার রামদাস এই জমিটা পাওয়ার পরে কি করলো? রামদাস কি করলো? এই জমিটা পাওয়ার পরে এই স্থানে বিখ্যাত স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করেন। রামদাস কি করেন? এখানে বিখ্যাত অমৃতসরের বিখ্যাত স্বর্ণ মন্দির প্রতিষ্ঠা করেন। তো রামদাস সম্বন্ধে পড়তে গেলে বা জানতে গেলে ঠিক এই ফ্লোচার্টটা মনে রাখলে, এই মাইন্ড ম্যাপটা মনে রাখলেই হবে। রামদাসের পরে কে পুত্র মানে গুরু কে হন? রামদাসের পরে গুরু হন হলো গুরু অর্জুন। তো গুরু অর্জুন কি করেছিলেন দেখো। গুরু অর্জুনের সময় তিনি কি করেন? আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব, তিনি কি করেন? আদি গ্রন্থ বা গ্রন্থ সাহেব করেছিলেন। আচ্ছা, তারপরে কি হয় দেখো, মোগল সম্রাট জাহাঙ্গীরের পুত্র খসরুকে সাহায্য করার অপরাধে জাহাঙ্গীর তার প্রাণদণ্ড দেন। তিনি কি করেছিলেন? গুরু অর্জুন মোগল সম্রাট জাহাঙ্গীরের পুত্র খসরুকে কি করেন? আশ্রয় দেন, এবং এর জন্য কি হয়, জাহাঙ্গীর খুব রেগে যান এবং তাকে মৃত্যুদণ্ড দেয়। গুরু অর্জুন গেল, ঠিক আছে? এটা হলো 5 নম্বর, পঞ্চম গুরু। ষষ্ঠ গুরুকে? গুরু অর্জুনের পরে দেখো ডাইরেক্ট এখান থেকে আরো চলে এসেছে, ঠিক আছে? গুরু অর্জুনের পরে কে আসছে? গুরু হরগোবিন্দ। ঠিক এরকম ভাবেই কিন্তু তোমাদের অনলাইন ক্লাসে একদম বুঝিয়ে বুঝিয়ে ফ্লোচার্ট করে দেওয়া হয়। তারপরে নোটসে যে সমস্ত প্রশ্ন অ্যান্সার, মানে এই চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন উত্তর আসতে পারে সেগুলো কিন্তু আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয়। ঠিক এরকম ভাবে প্রত্যেকটা সাবজেক্টের কিন্তু ক্লাস চলে, ঠিক আছে? হরগোবিন্দ দেখো, হরগোবিন্দ কি কি কাজ করেছিলেন। একটা, তিনি কি করেন? শিখদের সামরিক বাহিনী, শিখদের একটা সামরিক বাহিনী গঠন করেন গুরু হরগোবিন্দ। নেক্সট কি হয়? লৌহগড় নামে শক্তিশালী দুর্গ, লৌহগড় নামে কি হয়? একটা শক্তিশালী দুর্গ প্রতিষ্ঠা করেন। মোগলদের বিরুদ্ধে তার সাথে যোগদানের জন্য পাঠানদের উৎসাহিত করেন। এবার কি হয়?
জাহাঙ্গীর হরগোবিন্দকে গোয়ালিয়র দুর্গে বন্দী করে রাখেন। এবার জাহাঙ্গীর যখন দেখছে যে হরগোবিন্দের শক্তিবল প্রচুর বেড়ে যাচ্ছে, সে একটা সামরিক বাহিনী গঠন করে ফেলেছে, সে মোগলদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠানদের সঙ্গে হাত মিলিয়েছে, তখন কি করে জাহাঙ্গীর হরগোবিন্দকে গোয়ালিয়রের দুর্গে বন্দী করে রাখেন। ঠিক আছে, তাহলে হরগোবিন্দ কত নম্বর গুরু ছিলেন? 6 নম্বর গুরু। এবারে চলে আসছি আমরা, দেখো 7 নম্বরে আসবো। আচ্ছা, এরপরে কি হয় দেখো, শাহজাহানের আমলে শিখদের সাথে মোগলদের সংঘর্ষ হয়। 1634 খ্রিস্টাব্দে শিখ গুরু হরগোবিন্দের সঙ্গে মোগলদের যুদ্ধ হয়, তাতে মোগলরা পরাজিত হন এবং এই যুদ্ধটা কন্টিনিউ চলেছিল কিন্তু 1634 থেকে 1640 খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিক আছে, 6 বছর, 1634 থেকে 1640 খ্রিস্টাব্দ পর্যন্ত কিন্তু এটা চলেছিল। এবং এর পরে কি হয়, এর পরে দেখো 1640-এর পরে হরগোবিন্দ কোথায় যান? পাঞ্জাবের কর্তারপুর। ঠিক আছে, আচ্ছা 7 নম্বর গুরুর নাম কি? গুরু হররায়। গুরু হররায় দেখো ঔরঙ্গজেব হত্যা করেন। গুরু হররায়কে কে হত্যা করেছিলেন? কোন মোগল সম্রাট হত্যা করেছিলেন? প্রশ্ন আসতেই পারে, ঔরঙ্গজেব হত্যা করেছিলেন। এবারে দিয়ে দিল, হয়তো প্রশ্ন এরকম দিয়ে দিল যে গুরু হররায়কে ঔরঙ্গজেব কোন মোগল সম্রাট হত্যা করেন, কেন হত্যা করেন? 1+2। ঠিক আছে, তো কে হত্যা করেন? ঔরঙ্গজেব হত্যা করেন। কেন হত্যা করেন, এই প্রশ্নটা যদি আসে তাহলে কি হবে দেখো, শাহজাহানের পুত্র দারার পক্ষ নেওয়ার জন্য তাকে হত্যা করা হয়। শাহজাহানের পুত্র দারার পক্ষ নেওয়ার জন্য কি করা হয়? গুরু হররায়কে হত্যা করা হয়। এটা গেল 7 নম্বর গুরুর হিস্ট্রি। এরপরে আসছে হলো 8 নম্বর। 8 নম্বর গুরু দেখো গুরু হরকিষাণ। তারপরে 9 নম্বর গুরু হলো 9 নম্বর গুরু তেগ বাহাদুর। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তেগ বাহাদুরটা মনে রাখবে। তেগ বাহাদুরের সময় কি হয় দেখো, ঔরঙ্গজেব কি করেন, দিল্লির লালকেল্লার অদূরে, ঠিক আছে, তেগ বাহাদুরকে কি হয়, লালকেল্লার অদূরে মানে লালকেল্লার কাছাকাছি তার শিরচ্ছেদ করা হয়। কেন করা হয়? ঔরঙ্গজেব তেগ বাহাদুরকে বলেছিলেন তুমি হয় ইসলাম ধর্ম গ্রহণ করো, না হলে মৃত্যুদণ্ড নাও। হ্যাঁ, তো তেগ বাহাদুর কিন্তু তার নিজের ধর্ম কিন্তু ত্যাগ করেননি, তিনি মৃত্যুদণ্ডকেই বেছে নেন এবং 1675 খ্রিস্টাব্দে কিন্তু তার মৃত্যু হয়, শিরচ্ছেদ করে কিন্তু মৃত্যুদণ্ড দেওয়া হয় লালকেল্লার কাছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো 10 নম্বর গুরু। 10 নম্বর গুরুর নাম কি? গুরু গোবিন্দ সিং। ঠিক আছে, তিনি কি করেন, খালসা নামক সামরিক বাহিনী, ঠিক আছে, কি করেছিলেন, খুব ইম্পর্টেন্ট এটা, খালসা নামক সামরিক বাহিনী করেছিলেন। খালসা কথার অর্থ কি? পবিত্র। তাহলে প্রশ্ন আসতে পারে খালসা কথার অর্থ কি, খালসা কে প্রবর্তন করেন? ঠিক আছে, এরকম কিন্তু আসতে পারে। এরপরে আসছে মোস্ট ইম্পর্টেন্ট, গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিং কি করেছিলেন? পঞ্চ ক বলতে কি বোঝানো হয়েছে? কেশ, কঙ্কতি, কৃপান, কচ্ছ, কর। ঠিক আছে, পঞ্চ ক বলতে এগুলোকে বোঝানো হয়েছে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় প্রশ্ন আসার মতো। তিনি আর কি করেছিলেন? জাতি ধর্ম নির্বিশেষে সকল শিখকে কি উপাধি দেওয়া হবে? সিং উপাধি দেওয়া হবে। ঠিক আছে, জাতি ধর্ম নির্বিশেষে কি উপাধি দেওয়া হবে? সিং উপাধি কিন্তু দেওয়া হবে। ঠিক আছে, ঔরঙ্গজেবের মৃত্যুর পরে কি হয়, বাহাদুর শাহের সঙ্গে তিনি মিত্রতা করেন। ঔরঙ্গজেব মারা যান, তারপরে বাহাদুর শাহ আসেন, বাহাদুর শাহের সঙ্গে তার মিত্রতা হয়। এবারে যখন মিত্র হয়ে গেছে, এবার কি হলো, দুজনে মিলে দাক্ষিণাত্য ভ্রমণে গেছিল। 1708 সালে দাক্ষিণাত্য গমনকালে কি হয়, আফগান আততায়ীর হাতে কিন্তু তিনি মারা যান। ঠিক আছে, আচ্ছা তোমাদের কিন্তু ডব্লিউবিপি কেপিএসআই মেইনস এর কিন্তু ব্যাচ স্টার্ট হয়ে গেছে। ঠিক আছে, ঠিক এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা চ্যাপ্টার, প্রত্যেকটা টপিক ধরে ধরে কিন্তু করানো হয়। তারপরে তোমাদের এখান থেকে কি কি প্রশ্ন আসতে পারে টাইপ নোট, সেগুলো কিন্তু আলোচনা করে দেওয়া হয়, বুঝিয়ে দেওয়া হয়। তো এখানে কিন্তু তোমরা জিএস, ম্যাথ, রিজনিংটা লেখা নিয়ে রিজনিংও পাবে, ইংলিশ, বেঙ্গলি সমস্তটা পেয়ে যাচ্ছ। অনলাইন ব্যাচ কিন্তু এটাতে চলছে। প্রথম 50 জনের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে, এটা কিন্তু ওয়ান টাইম পেমেন্ট। এমন না তুমি এটা দিয়ে ভর্তি হলে তারপরে তোমাকে আবার মান্থলি ফিস দিতে হবে, এমন কিন্তু কিচ্ছু না। শুধু একবার পে করবে, পে করে তোমাদের মেইনস পর্যন্ত কিন্তু ক্লাস চলবে। আর প্রথম 50 জনের জন্য কিন্তু ডিসকাউন্ট রয়েছে। ডিসকাউন্ট সম্বন্ধে জানতে হলে তোমরা স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ সেই নাম্বারে যোগাযোগ করো, যোগাযোগ করে সমস্ত ডিটেলস জেনে নাও। তোমাদের কিন্তু অনলাইন লাইভ ক্লাস হয় এবং প্রত্যেকটা লাইভ ক্লাসের রেকর্ডিং থাকে। ধরো তুমি কোনো ক্লাস মিস করে গেলে, সেক্ষেত্রে কিন্তু তুমি রেকর্ডিংটা দেখতে পাবে। এছাড়াও যদি আরো কিছু ডিটেলস জানার থাকে, তোমরা এই নাম্বারে যোগাযোগ করো, করে সমস্ত ডিটেলস জেনে নাও। টোটাল মেইনস এর প্রিপারেশন কিন্তু তোমাদের করিয়ে দেওয়া হবে, আর মেইনস করলে অটোমেটিক কিন্তু প্রিলিমস হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এবারে তোমাদের একটু দেখাবো, যেরকম নোটে আমাদের
তোমাদেরকে প্রোভাইড করা হয় যেরকম নোট, দেখো দেখতে পাচ্ছ, শিখ ধর্মের প্রবর্তন কে করেন, তার ধর্মীয় দৃষ্টিভঙ্গি ও শিক্ষা বিশ্লেষণ করো। ঠিক আছে, এখানে দেখো, এখানে বলে দেওয়া হয়, ক্লাসে পড়ানোর সময় এগুলো বুঝিয়ে দেওয়া হয় যে কোথার থেকে 2 নম্বরের প্রশ্ন আসতে পারে, কোথার থেকে 1 নম্বর, কখন 5 নম্বর 4 নম্বর কিভাবে পড়বে, সেখান থেকে যাতে ছোট কিভাবে করতে পারবে, 3 নম্বরের মতো আসলে কিভাবে লিখবে, 4 নম্বরের মতো আসলে কিভাবে লিখবে, যদি বাই চান্স বড় দিয়ে দেয়। দেখো একদম এখন তুমি এক্সাম হলে গেলে গিয়ে যদি দেখো বড় প্রশ্ন দিয়ে দিয়েছে, তখন তুমি কার কাছে কৈফিয়ত চাইবে যে আপনি কেন বড় দিয়েছেন, আগের বছর তো ছোট দিয়েছিলেন। কারণ যখন শর্ট টাইপ করা হয় তখনও তো তোমরা জানতে না যে এবছর শর্ট টাইপ হবে, তখনও আগে বড় বড় টাইপ মানে একটু বড় প্রশ্ন আসতো, তারপর শর্ট টাইপ হলো। তো এবার যদি হট করে একটা দুটো প্রশ্ন বড় দিয়ে দেয়, সেখানে কিছু করে শর্ট টাইপ আসলে তো হয়েই গেল। ঠিক আছে, তো বড় পড়লে সেটাকে তুমি ছোট করতে পারবে, কিন্তু যদি সবসময় শুধু ওয়ান লাইনারই পড়ে যাও, সেটাকে তুমি কখনোই বড় করে পড়তে পারবে না। এই জন্য কিন্তু তোমাদেরকে ইন ডিটেলসে কিন্তু পড়তে হবে, কারণ কোনো রকম রিস্ক নেওয়া যাবে না। এক্সাম হলে গিয়ে ওই টাই করলাম যে ভাগ্যে যা আছে তাই হলো, এরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো ক্লাসে কিন্তু এগুলো বলে দেওয়া হয় কোন প্রশ্নে কিভাবে লিখবে, কোনটা 3 মার্কসের মতো আসলে কিভাবে লিখবে, 1 মার্কসের মতো আসলে কিরকম ভাবে লিখবে, এই প্রশ্নটা আর কি কি ভাবে আসতে পারে, এগুলো সব কিন্তু আলোচনা করে দেওয়া হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ এরকম ভাবে কিন্তু তোমাদের নোটসটা প্রোভাইড করা হয়েছে। পরের প্রশ্ন দেখো, গুরু অর্জুন শিখ ধর্মে কি কি গুরুত্বপূর্ণ সংস্কার করেন, তার অবদান কি। হ্যাঁ, এগুলো কিন্তু করানো হয়েছে। নেক্সট তারপরের প্রশ্ন দেখো, খালসা কি, এটি গঠনের কারণ এবং ঐতিহাসিক তাৎপর্য। ঠিক কেমন হবে দেখো, প্রথমে ভূমিকাতে আমরা লিখলাম খালসা সম্বন্ধে একটু লেখা হলো, খালসা কি 2 মার্কস দিয়ে দিল। শুধু খালসা কি এটুকু লিখলে তো হবে না, এটা সম্বন্ধে একটু লিখতে হবে, তো মোটামুটি এতটুকু লিখলে 2-এ 2 পাওয়া যাবে। হ্যাঁ, খালসা গঠনের পটভূমি এবং কারণ কি, ঐতিহাসিক তাৎপর্য কি। ঠিক এরকম ধরনের নোটস কিন্তু তোমরা এভরি সাবজেক্ট, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, কারেন্ট অ্যাফেয়ার্স, প্রত্যেকটার কিন্তু এরকম ভাবে নোটস প্লাস একদম মাইন্ড ম্যাপ ফ্লোচার্ট করে কিন্তু ক্লাসে বুঝিয়ে দেওয়া হয়। তো যদি তোমরা ক্লাসে জয়েন করতে চাও তাহলে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। আর আজকের ক্লাসটা কেমন লাগলো সেটা কিন্তু প্রত্যেকে জানিও, কোন টপিকের উপর তোমাদের ক্লাস প্রয়োজন সেটাও কিন্তু তোমরা জানিও। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। খুব ভালো করে প্রিপারেশন নাও, আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।